আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বরাবরের মতো আজকেও আমরা চলে এসেছি আমাদের ফেসবুক লাইভ পেজে। প্রিয় শিক্ষার্থীরা, আমার টিউটর আমার ঘরের প্রোগ্রামে আজকে আমরা আলোচনা করছি গতকালকের বাকি অংশ, ফাংশনের বেসিক আলোচনার দ্বিতীয় অংশ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে অপেক্ষামান ছিল, অনেকেই কল করেছো স্যার কখন শুরু হচ্ছে। আমি দুঃখিত, আজকে আমাদের 10 মিনিট লেট হয়ে গেছে। ওয়াইফাই সমস্যা করছিল, যার কারণে আমরা এতক্ষণ লাইভে আসতে পারতেছিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের যে বেসিক আলোচনা, সেই বেসিক আলোচনার প্রারম্ভে আমি একটু তোমাদেরকে বলে নেই গতদিনকার যে আলোচনাগুলো ছিল সেই আলোচনার সাপেক্ষে আমরা কিন্তু গতদিন যে আলোচনাগুলো করেছি সেই আলোচনাগুলো ছিল হচ্ছে যে আমাদের ফাংশন কাকে বলে, ফাংশনের ডোমেন রেঞ্জ কাকে বলে, ডোমেন রেঞ্জ নির্ণয়, সেই সাথে প্রাক প্রতিবিম্ব, প্রতিবিম্বটা কি, এবং কোডোমেনের সংজ্ঞা সহ, এবং কোডোমেন এবং রেঞ্জের মধ্যে যে পার্থক্য, সেই পার্থক্য নিয়ে আমরা গতদিন আলোচনা করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে আলোচনা করছি ফাংশনের বেসিক আলোচনার মধ্যে আর মাত্র 3টা জিনিস আছে, সেটা হচ্ছে বিপরীত ফাংশন, 1-to ফাংশন এবং 1-1 ফাংশন। প্রিয় শিক্ষার্থীরা, এই মুহূর্তে যারা আমার লাইভে অ্যাটেন্ড করেছো, ইতিমধ্যেই নিসর্গ মেসেজ করেছো, নিসর্গ তুমি লাইভে চলে আসো, স্যার লাইভ ক্লাস কখন করবেন, এখনই তুমি লাইভে চলে আসো, আমরা এখনই হচ্ছে যে আমরা লাইভ ক্লাস করতেছি। প্রিয় শিক্ষার্থীরা, এই বিপরীত ফাংশন বা অন্যান্য 1-to ফাংশন এবং হচ্ছে যে তোমাদের সার্বিক ফাংশন নির্ণয়ের ক্ষেত্রে এই যে জিনিসগুলো আমাদের জানা দরকার। প্রথমে আমাদের ডেফিনেশনগুলো জানা দরকার। ডেফিনেশন শেষে অবশ্যই আমি এদের চিত্র সহকারে পার্থক্য আকারে তোমাদেরকে বুঝিয়ে দিব। চিত্র আকারে প্রথমে আমি বুঝাই দিতে পারতাম, কিন্তু আমাদের প্রাথমিক একটু ধারণা নাই, যার কারণে প্রাথমিক ধারণাটা দেওয়ার জন্যই আমি প্রথমেই সংজ্ঞাগুলো, ডেফিনেশনগুলো আগে লিখে নিয়েছি, এই জন্য যাতে তোমাদের সময়গুলো একটু স্কিপ করা যায়, একটু সময়টা সাশ্রয়ী হয়। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে বিপরীত ফাংশন লিখেছি, কিন্তু বিপরীত ফাংশন বোঝানোর জন্য আমাকে 1-1 এবং 1-2টা সার্বিক ফাংশনটা বোঝানো আগে বেশি জরুরি। এই জন্য বিপরীত ফাংশন হওয়ার প্রথম শর্তে হচ্ছে ফাংশনটা সার্বিক কিনা, এবং সার্বিক হওয়ার পূর্ব শর্ত হচ্ছে ফাংশনটি 1-1 কিনা। প্রিয় শিক্ষার্থীরা, 1-1 ফাংশন কাকে বলছে সেই বিষয়ে তোমাদেরকে একটু আলোকপাত করি। যে যদি কোনো ফাংশন এফ এর অধীনে ডোমেনের, অর্থাৎ আমি এখানে সংজ্ঞাটা লিখেছি, তোমরা দেখে নাও, আমি তোমাদেরকে ভালোভাবে বোঝাই দিচ্ছি। এখানে মূল যে বিষয়টা, ভিন্ন ভিন্ন সদস্যর প্রতিবিম্ব সর্বদা ভিন্ন ভিন্ন হয়, এটা হচ্ছে মূল শর্ত। একটা ফাংশনের ডোমেনের যে ভিন্ন ভিন্ন সদস্য আছে, এই ভিন্ন ভিন্ন সদস্যগুলো প্রত্যেকটারই প্রতিবিম্ব হবে ভিন্ন ভিন্ন। অর্থাৎ যদি আমরা একটা ফাংশন এ বলি, এর আলোকে যদি 2 পাই, বি এর আলোকে 3 পাবো, অর্থাৎ একজনের জন্য একজনকে পাচ্ছি, এরকম ভিন্ন ভিন্ন সদস্য, তার জন্য প্রতিবিম্বটাও ভিন্ন ভিন্ন। এটা হচ্ছে মূল বিষয়। এক ফাংশন হতে গেলে প্রত্যেকটা সদস্যরই একটা প্রতিবিম্ব পেতে হবে, এবং প্রত্যেকটা সদস্যই যদি একটা প্রতিবিম্ব পায়, কার প্রতিবিম্ব? ডোমেনের প্রতিবিম্ব। এখানে ডোমেনের যে প্রতিবিম্ব যারা পাবো তারা কিন্তু রেঞ্জ, তারা কিন্তু কোডোমেন না। কোডোমেন হচ্ছে ওই সেটের সকল উপাদান। আমি গতকালও বলেছিলাম যে কোডোমেনের ক্ষেত্রে তোমরা মনে রাখবা, কোডোমেন হচ্ছে যে একটা ইউনিভার্সাল সেট, এবং হচ্ছে যে রেঞ্জ হচ্ছে যে ইউনিভার্সাল সেটটার সাবসেট। প্রিয় শিক্ষার্থীরা, এই জিনিসটা বুঝতে হবে, যেটা প্রতিবিম্ব পাবো সেটা হচ্ছে ইমেজ, সেই ইমেজটা হচ্ছে রেঞ্জ বলা যাচ্ছে। তাহলে হচ্ছে যে ফাংশনের প্রত্যেকটা ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব যেটা হবে সর্বদা ভিন্ন ভিন্ন হয়, তবে ফাংশনটিকে 1-1 ফাংশন বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই মুহূর্তে একটা স্ক্রিনশট নিয়ে তোমরা রেখে দিতে পারো, এবং স্ক্রিনশটের সাপেক্ষে আমি যখন আলোচনা করবো তোমরা দেখে দেখে আলোচনাটা করলে আর একটু বেশি হবে। প্রিয় শিক্ষার্থীরা, যখন 1-1 ফাংশন নির্ণয় করতে যাব, তখন আমাদের দুইটা শর্ত আমাদেরকে মাথায় রাখতে হবে, যে 1-1 ফাংশন নির্ণয় করতে গেলে এই দুইটা শর্তের আলোকে যদি হয়, তাহলে সেই ফাংশনটা আমার 1-1 ফাংশন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি একটু দেখে নিই তোমরা কারা এই মুহূর্তে লাইভে আসো। নিসর্গ, আবারও তুমি আমাকে মেসেজ করেছো, তোমাকে হচ্ছে যে আমরা এখনই শুরু করছি, তুমি লাইভে চলে আসো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো ইতিমধ্যে বরাবরের মতোই অ্যাক্টিভ আমাদের সভাপতি মোস্তফা পাটোয়ারি স্যার আমাদের সাথে অবশ্যই আছে। ধন্যবাদ পাটোয়ারি স্যারকে, এবং পাটোয়ারি স্যারের কাছে আমি আশা করব যে আমাদের এই মুহূর্তে আলোচনার মধ্যে আরো কতটুকু স্পিড আনা দরকার, বা আলোচনার মধ্যে আরো কতটুকু মানে সংশোধন আনা দরকার সেই বিষয়টা। স্যার, ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাকে সালাম দিলে স্যার আমি একটু লজ্জাই পাই, আপনি আমার সিনিয়র পার্সন। ধন্যবাদ স্যার। স্যারকে আমি, মোস্তফা স্যারকে আমি আবারও ধন্যবাদ জানাই। স্যার বরাবরই আমার লাইভে থাকেন এবং আমাকে উৎসাহ দেন, এই জন্য স্যারের প্রতি আমি কৃতজ্ঞ। প্রিয় শিক্ষার্থীরা,
তাহলে এই মুহূর্তে যে বিষয়টা আলোচনা করছিলাম যে এক এক ফাংশন, এই এক এক ফাংশনের প্রত্যেকটা ডোমেন, এই প্রত্যেকটা ডোমেনেরই হচ্ছে আমার ভিন্ন ভিন্ন সদস্য থাকতে হবে, অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব থাকতে হবে এবং প্রত্যেকটা প্রতিবিম্ব ইউনিক হলেই তাহলে সেই ক্ষেত্রে বলছি আমরা এটা ওয়ান ওয়ান ফাংশন। এই ওয়ান ওয়ান ফাংশন নির্ণয়ের ক্ষেত্রে যে শর্তগুলো আমাকে আছে, যে প্রিয় শিক্ষার্থীরা হয়তো আজকে একটু কথা তোমরা কম বুঝতেছো জানি, কারণ পাশের বাসায় টাইলসের কাজ চলতেছে, তো বিশাল সাউন্ড নয়েজ এখানে হচ্ছে, এই জন্য হয়তো আজকে তোমাদের একটু ডিস্টার্ব হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা দেখো যে এখানে দুইটা যে কোনো এলিমেন্ট আমি ধরে নিচ্ছি x1 এবং x2, আমি x1 x2 না বলে a b বলতে পারি, যে কোনো এলিমেন্ট, দুইটা এলিমেন্ট সেটা যদি ডোম f এর মধ্যে থাকে, অর্থাৎ যে কোনো দুইটা বাস্তব সংখ্যা সেটা যদি ডোম f এর উপাদান হয় বা ডোম f এর সদস্য সংখ্যা হয়, তবে সেই ক্ষেত্রে যদি এলিমেন্ট দুইটা সমান না হয়, এখানে মূল শর্ত হচ্ছে যে কোনো ডোমের দুইটা এলিমেন্ট তারা যদি সমান না হয় তাহলে তাদের ফাংশনটার মানও অসমান হবে। এই শর্ত যদি মানে তাহলে ফাংশনটা হবে এক এক ফাংশন। প্রিয় শিক্ষার্থীরা কি বলছি আমি আবারও দেখো, তোমরা খেয়াল করে দেখো যে আমাদের x1 এবং x2 দুইটা এলিমেন্ট, এই এলিমেন্ট গুলা হচ্ছে যে বিলংস টু ডোম f, এরা ডোম f এর মধ্যে থাকতে হবে, অর্থাৎ ডোম f এর সদস্য সংখ্যা হইতে হবে এবং ডোম f এর সদস্য সংখ্যা হলেই হবে না, তারা অসমানও হতে হবে। যদি তারা অসমান হয় তাহলে তাদের ফাংশনটা অসমান হবে। যদি এই ক্ষেত্রে এই শর্তটা মানে তাহলে সেই ফাংশনটাকে বলা হবে এক এক ফাংশন। এটাকে আবার একটু মডিফাই করে আমি বলতে পারতেছি এইভাবে, কারণ অঙ্ক সমাধান আমি বলেছি এক এক ফাংশন নির্ণয় করার দুইটা প্রসিডিউর শেখাবো, এই দুইটা প্রসিডিউর শেখাবো, শিখলে এক এক ফাংশনে তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এই এক এক ফাংশনের প্রসিডিউরের একটা হচ্ছে এদের ডোমেন এলিমেন্টগুলো অসমান হলে ফাংশন অসমান, তাহলে এরা এক এক ফাংশন। দ্বিতীয় আরেকটা শর্ত হচ্ছে যদি ফাংশন সমান হয় তাহলে এলিমেন্ট দুটো সমান। কি বললাম যে আগে বলেছি এলিমেন্টগুলো অসমান হলে ফাংশন অসমান, এখন বলছি ফাংশন সমান হলে এলিমেন্টগুলো সমান। তবে এই যে এলিমেন্টগুলো যদি ডোম f এর সদস্য সংখ্যা হয় তবে তাদের আমরা বলতে পারতেছি এরা হচ্ছে যে এক এক ফাংশন। প্রিয় শিক্ষার্থীরা তাহলে এক এক ফাংশনের যে বিষয়গুলো, এক এক ফাংশন নির্ণয়ের ক্ষেত্রে যে দুইটা এলিমেন্ট আমাদের বেশি ইম্পর্টেন্ট ছিল সেটা হচ্ছে ফাংশন অসমান হলে এলিমেন্ট অসমান, আরেকটা হচ্ছে এলিমেন্ট অসমান হলে ফাংশন অসমান এবং ফাংশন সমান হলে এলিমেন্ট সমান। তোমরা চাইলে একটু স্ক্রিনশট দিয়ে নিতে পারো এই যে দুইটা শর্ত এক এক ফাংশনের। আরেকটা বিষয় প্রিয় শিক্ষার্থীরা, এই এক এক ফাংশনের শেষে আমাদের যে সার্বিক ফাংশনটা আমাদেরকে শেখাটা ইম্পর্টেন্ট। বিষয়টা হচ্ছে সার্বিক ফাংশন বলতে গেলে আমি যদি চিত্রে একটু বলতে চাই যে এর জন্য 2 পাচ্ছি, বি এর জন্য আবার কি পাচ্ছি 3 পাচ্ছি। যদি এমন হয় 2 এর জন্য আমি a কে ফিরে পাই এবং 3 এর জন্য যদি b কে ফিরে পাই তাহলে সেই ফাংশনটাকে বলা হবে সার্বিক ফাংশন। এখানে সার্বিক ফাংশনের সংজ্ঞা বলা হচ্ছে, মনে করছি f such that a tends to b, একটা ফাংশন a থেকে b বর্ণিত, তাহলে ফাংশনকে বলা হবে সার্বিক ফাংশন বলা হবে যদি প্রত্যেক b belongs to b। এই যে প্রত্যেক স্মল লেটারে b belongs to b বলতে কি বোঝাচ্ছে, এখানে প্রত্যেক স্মল লেটারে বি বলতে বোঝাচ্ছে এটা বি সেটের একটা উপাদান। বি সেটের একটা বি হচ্ছে যে আমাদের এই যে এখানে কোডোমেন বলছি, এই কোডোমেনের একটা এলিমেন্ট সেটা হচ্ছে বি। এর জন্য যদি আমরা একটা এলিমেন্ট এ পাই যেটা হচ্ছে ডোমেনের এলিমেন্ট, এই ডোমেনের এলিমেন্ট এ পাওয়া যায়, তবে f of a is equal to b হয়। f of a is equal to যদি b হয় তবে তাকে বলা হচ্ছে সার্বিক ফাংশন। প্রিয় শিক্ষার্থীরা আবার কি ডেফিনিশনটা কি, আমার b belongs to ক্যাপিটাল লেটার b, অর্থাৎ b belongs to ডোমেন b এর জন্য যদি a, কোডোমেন b এর জন্য যদি a belongs to a পাওয়া যায় তাহলে আমাদের f of a is equal to b হয়, তবে সেটাকে সার্বিক ফাংশন বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা এখানে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কথাটা, সেই কথাটা হচ্ছে এই যে এখানে যে b এটা কোডোমেন হবে না, এটা হবে শুধুমাত্র রেঞ্জ। স্যার কোডোমেন রেঞ্জ পার্থক্য ভুলে গেলে কিন্তু হবে না। কোডোমেন হচ্ছে যে আমি বলেছি ইউনিভার্সাল সেট যদি ধরা হয় তাহলে রেঞ্জটা হচ্ছে ইউনিভার্সাল সেটের সাবসেট। প্রিয় শিক্ষার্থীরা এইখানে বিটা হচ্ছে যে শুধুমাত্র রেঞ্জ। যদি এটা কোডোমেন হতে চায় তাহলে এমন হয়তো এলিমেন্ট থাকতে পারে যে এলিমেন্ট গুলার জন্য এর ডোমেনের জন্য এলিমেন্টটা নাও পাওয়া যেতে পারে। সাপোজ আমি এখানে লিখলাম সি, একটা এলিমেন্ট লিখলাম, সি এলিমেন্টের জন্য তুমি এখানে পাইলা 4, এখানে আরেকটা এলিমেন্ট রয়ে গেছে 5, যে এর জন্য 2 পাচ্ছি, বি এর জন্য 3 পাচ্ছি, সি এর জন্য 4 পাচ্ছি।
এরা এক এক ফাংশন বলা যাবে, কিন্তু এরা সার্বিক ফাংশন বলা যাবে না। কেন সার্বিক ফাংশন বলা যাবে না? এই জন্য সার্বিক ফাংশন বলা যাবে না কারণ এখানে 5 কারোর সাথে 5 এর জন্য কাউকে আমরা ফিরে পাচ্ছি না। তো শিক্ষার্থীরা এই জন্য 2 3 4 5 এই সেটটা হবে কোডোমেন, কিন্তু 2 3 4 এটাকে বলা হবে রেঞ্জ। তো শিক্ষার্থীরা রেঞ্জ এবং কোডোমেন এই জায়গা থেকে তোমরা বুঝছো কিনা আমাকে একটু অবশ্যই কমেন্টস বক্সে একটু রেসপন্স করো যে স্যার বুঝতে পারছি। যদি তোমাদের বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে স্মরণ করবা। ইঞ্জিনিয়ার তুহিন ভাই ধন্যবাদ আপনাকে আমাকে এই উৎসাহ দেওয়ার জন্য। এছাড়াও আমাদের এমএস স্যার লিখেছেন স্ক্রিনশট মারার সুযোগ দিতে হবে। ধন্যবাদ স্যার, স্ক্রিনশট মারার জন্য আমি অবশ্যই সুযোগ দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই রেসপন্সটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ, আমাকে ইয়ে করবে যে প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই কোডোমেন রেঞ্জের যে ব্যাপারটা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা সেই জিনিসটা আমাকে জানা জরুরি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি যে বললাম 2 3 4 5 এই 2 3 4 5 যদি এলিমেন্টগুলো বি সেট হয় তাহলে এই বি সেটের এই এলিমেন্ট প্রত্যেকটাকে নিয়ে হচ্ছে কোডোমেন। কিন্তু এর জন্য 2 পাচ্ছি, বি এর জন্য 3 পাচ্ছি, সি এর জন্য 4 পাচ্ছি, তাহলে 2 3 4 এই তিনটা এলিমেন্ট নিয়ে যে সেটটা হবে সেটা হচ্ছে রেঞ্জ। তাহলে এই সার্বিক ফাংশন হওয়ার জন্য এখানে কোডোমেনের প্রাধান্য নাই। সার্বিক ফাংশনটা হওয়ার জন্য অবশ্যই বি সেটটাকে হইতে হবে রেঞ্জ। আমার কথা কি তোমাদের কাছে ক্লিয়ার? তো শিক্ষার্থীরা, তাহলে একটা ফাংশনের ডোমেনের সাপেক্ষে যে রেঞ্জগুলো পাবো, রেঞ্জের একটা এলিমেন্টের জন্য যদি আমার একটা এ সদস্য ফিরে পাবো যেটা হচ্ছে এফ অফ এ ইকুয়াল টু বি হয়, তাহলে সেই ফাংশনটাকে বলা হচ্ছে সার্বিক ফাংশন। এবার আমরা চলে যাই বিপরীত ফাংশনে। তো শিক্ষার্থীরা, এক এক ফাংশন কি প্রত্যেকটা সদস্যের জন্য ভিন্ন ভিন্ন সদস্যের জন্য প্রতিবিম্ব কি হতে হবে, যে প্রতিবিম্ব ভিন্ন ভিন্ন হতে হবে। এবং সার্বিক ফাংশন হওয়ার জন্য যে কোনো এলিমেন্ট, এই যে ডোমেন একটা রেঞ্জের যে কোনো একটা এলিমেন্টের জন্য আমরা একটা এই এলিমেন্টটাকে ফিরে পাবো যেটা হচ্ছে ডোমেনের মধ্যে থাকবে, ফিরে পাবো, তাহলে এফ অফ এ ইকুয়াল টু বি হয়, তাহলে সেই ক্ষেত্রে হয়ে যাবে সার্বিক ফাংশন। এখন যদি কোনো ফাংশন এক ফাংশন এবং 1 2 ফাংশন, এক ফাংশন বলা হচ্ছে 1 1 ফাংশন এবং 1 2 ফাংশনকে বলা হচ্ছে সার্বিক ফাংশন। এই যে দুইটা ফাংশন, যদি কোনো ফাংশন এক এবং 1 2 হয় তাহলে মনে রাখতে হবে সেই ফাংশনটা অবশ্যই বিপরীত ফাংশন হবে। প্রিয় শিক্ষার্থীরা, যদি বিপরীত ফাংশন নির্ণয় না করা যায় তাহলে সেটা অবশ্যই সার্বিক ফাংশন হবে না। সেই ক্ষেত্রে চিত্র দিয়ে আমরা আবার কিছু জিনিস বোঝাবো। প্রিয় শিক্ষার্থীরা দেখো, বিপরীত ফাংশনের যে সংজ্ঞাগুলা, তার আগে আমি একটু দেখে নিচ্ছি আমার প্রিয় শিক্ষার্থীরা কারা আছো। সুমন মিয়া আমার হচ্ছে যে কলেজ জীবনের ইউনিভার্সিটি লেভেলের বন্ধু, তো সে বন্ধু আমাকে উৎসাহ দেওয়ার জন্য অবশ্যই তোমাকে ধন্যবাদ। জাহিদুল ইসলাম আমার একটা প্রিয় শিক্ষার্থীর পঞ্চপাণ্ডবের একজন, জাহিদুল ইসলাম এখন ভালো একটা ইউনিভার্সিটিতে আছে। জাহিদুল, অবশ্যই তুমি পরবর্তীতে আমার সাথে যোগাযোগ করবা। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে দেখি যে বিপরীত ফাংশনটা কাকে বলছে। বিপরীত ফাংশন বোঝার জন্য দেখো যে মনে করতেছি একটা ফাংশন যেখানে f such that a tends to b, অর্থাৎ একটা ফাংশন এমন a হতে b বর্ণিত যদি একটা ফাংশন হয় এবং একটি এক ও সার্বিক ফাংশন, এই ফাংশনটা এক হবে এবং সার্বিক ফাংশন। প্রিয় শিক্ষার্থীরা, বলেছিলাম যে বিপরীত ফাংশন বোঝার জন্য আমাকে অবশ্যই এক এবং সার্বিক ফাংশনটা আগে বুঝতে হবে। এই এক এবং সার্বিক ফাংশনটা আগে যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা হচ্ছে বিপরীত ফাংশনটা বুঝতে পারবো। এখন দেখো যে এক এবং সার্বিক হইতে হবে এবং সেই ফাংশনটার এমন সাপেক্ষে আরেকটা ফাংশন g b belongs to a এমন ভাবে বর্ণিত হয় যে প্রত্যেক b belongs to b এর জন্য ফাংশন অফ g of b is equal to a যদি এবং কেবল যদি f of a is equal to b হয় তবে g কে f এর বিপরীত ফাংশন বলা হয়। এখানে মূল বিষয় হচ্ছে যে আমার b এর যে একটা এলিমেন্ট, এই b এলিমেন্টটার জন্য g of b is equal to a পাইতে হবে। কখন পাইতে হবে? যদি f of a is equal to b হয়। তার মানে আমি এখানে বলতেছি এমন যে যদি আমার একটা ফাংশন এর জন্য 2 পেয়ে থাকি তাহলে এই যে g of 2 সমান সমান a যদি ফিরে পাই তাহলে সেই ফাংশনটাকে বলা হবে বিপরীত ফাংশন। তো শিক্ষার্থীরা, তোমরা কি বুঝতে পারতেছো কিনা আমাকে অবশ্যই রেসপন্স করবা যে আমি এর জন্য যে 2 পাচ্ছি, যদি g of 2 এর জন্য a ফিরে পাই তাহলে আমাকে বলা হচ্ছে এটা একটা অপরটার বিপরীত ফাংশন এবং g কে বলা হবে f এর বিপরীত ফাংশন, বলা হবে g is equal to f inverse। বিপরীত ফাংশনটাকে কিভাবে প্রকাশ করা হয়? f ইনভার্স। তাহলে দেখো বিপরীত ফাংশনটাকে f ইনভার্স দিয়ে প্রকাশ করছে, আবার এটাকে g বলা হচ্ছে। আমরা সাধারণত 9 10 এ যে হচ্ছে যে বিপরীত ফাংশনগুলো নির্ণয় করব প্রত্যেকটা ক্ষেত্রে f ইনভার্স দেওয়া থাকবে। তাহলে f ইনভার্স দেওয়া থাকা মানেই হচ্ছে আমাকে এটা বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে। এবার এই যে বিপরীত ফাংশন নির্ণয় করতে হবে, প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বিপরীত ফাংশনের সাপেক্ষে দুইটা নিয়ম শিখবো, যে দুইটা নিয়ম দিয়ে থেকে অনেকগুলো অঙ্ক করা যাবে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে কি আমরা অঙ্কে চলে যেতে পারি? আমার এই মুহূর্তে যারা লাইভে আছো
লাইভে যারা আছো তোমরা অবশ্যই অবশ্যই আমার এই বিষয়গুলা তোমরা একটু ফলো করে নাও। আমি একটু সুযোগ দিচ্ছি, তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নাও। ধন্যবাদ নিসর্গ ডিকস্টা। তুমি হচ্ছে যে সাবলীল ভাবে কোশ্চেন করতে পারো। তোমার যদি কোনো কোশ্চেন থাকে তুমি কমেন্টস বক্সে জানাতে পারো, অথবা তুমি যদি আমাকে মেসেঞ্জারে যদি পাঠাইতে চাও তুমি মেসেঞ্জারে পাঠাইতে পারো। আশা করি হচ্ছে যতটুকু সম্ভব যতটুকু আমি চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। এই স্ক্রিনশট মেরে এই জিনিসটাকে তোমরা তুলে নিতে পারো। এছাড়াও এই সঙ্গগুলো তোমাদের বইতে আছে আমি জানি। তোমাদের এই এক ফাংশন 1 to ফাংশনে নির্ণয় করার ক্ষেত্রে আমি আরেকটু ক্লিয়ার করে কিছু বিষয় অবজেক্টিভে যে বিষয়টা খুবই ইম্পর্টেন্ট সেই বিষয়টা একটু ক্লিয়ার করে দিতে চাই। প্রিয় শিক্ষার্থীরা দেখো, যদি আমার এমন হয় দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমার একটা ফাংশন হয়তো দেওয়া আছে f of x সমান সমান 3x প্লাস 2 একটা ফাংশন দেওয়া আছে। এখন x ইকুয়াল টু যখন 1 বলছি, আমি যখন x ইকুয়াল টু 1 বলতেছি তখন দেখো যে f of x সমান সমান কি হচ্ছে, f ইকুয়াল টু 1 হলে f of x টা হয়ে যাচ্ছে তোমার 3 কে 3 আর 2 5। তাহলে x ইকুয়াল টু যদি 2 হয় তাহলে f of x টা হয়ে যাচ্ছে কত, 3 গুণে 6 আর 2 8। তারপরে x ইকুয়াল টু যদি 3 হয় তাহলে আমার f of x টা হয়ে যাচ্ছে কত, 9 to 11। তাহলে দেখো একটা চিত্র যদি আমি আঁকাই, যে এখানে আঁকাচ্ছি 1 2 3। এই 1 2 3 এর সাপেক্ষে আমি পাচ্ছি কাকে, 5 8 এবং 11। তো শিক্ষার্থীরা দেখো 1 এর জন্য 5 পাচ্ছি, 2 এর জন্য 8 পাচ্ছি, 3 এর জন্য 11 পাচ্ছি। অর্থাৎ ডোমেনের প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি কিন্তু একটা ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব পাচ্ছি, এবং সেটা ভিন্ন ভিন্ন সদস্যের জন্য ভিন্ন ভিন্ন প্রতিবিম্ব পাচ্ছি। তাহলে দেখো 1 এর জন্য 5 পাচ্ছি, 2 এর জন্য 8 পাচ্ছি, 3 এর জন্য 11 পাচ্ছি। তাহলে এই যে ফাংশনটা, এই ফাংশনটা একটা ভিন্ন মানের জন্য প্রত্যেকটা যে ভিন্ন মান পাচ্ছি, তাহলে এই ফাংশনটাকে বলা হবে এক ফাংশন। যদি এর বিপরীত ফাংশন এমন থাকে যেটার জন্য 5 এর জন্য আবার 1 কে ফিরে পাবো, 8 এর জন্য আবার হচ্ছে যে 2 কে ফিরে পাবো, 11 এর জন্য আবার 3 কে ফিরে পাবো, তাহলে সেই ক্ষেত্রে আমার যে ফাংশনটা হয়ে যাবে সেটা হচ্ছে সার্বিক ফাংশন। তো শিক্ষার্থীরা দেখো, এই যে এক ফাংশন এবং সার্বিক ফাংশন, যদি আমার ইন কেস অফ ফাংশনটা এমন থাকতো যে এটা হচ্ছে এক দেখো যদি আমার এমন হতো যে f of x সমান সমান x স্কয়ার প্লাস 2, সাপোজ একটা ফাংশন x স্কয়ার প্লাস 2 এমন একটা ফাংশন, তাহলে যদি আমি বলি যে x ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 2, তাহলে আমার f of x তাহলে কত আসতেছে, প্লাস মাইনাস 2 হোল স্কয়ার প্লাস 2, তাহলে 4 প্লাস 2 মানে হচ্ছে 6। তার মানে প্রিয় শিক্ষার্থীরা এই জিনিসটা খেয়াল করো, 2 এবং মাইনাস 2 দুইজনের ক্ষেত্রে আমরা কাকে পাচ্ছি, 6 কে পাচ্ছি। অর্থাৎ মাইনাস 2 এর জন্য 6 পাচ্ছি, প্লাস 2 এর জন্য 6 পাচ্ছি। তাহলে এই জিনিসটা ফাংশন হবে কিনা সেই জিনিসটা তোমাদের কাছে আমার জিজ্ঞাসা, যে এই জিনিসটা ফাংশন হবে কিনা। যদি বলি যে দেখো 2 এর জন্য 6 পাচ্ছি, মাইনাস 2 এর জন্য সেটাও 6 পাচ্ছি, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে যদি সেকেন্ড ব্র্যাকেট দিই, এটা যদি রিলেশন আকারে প্রকাশ করি, তাহলে দেখো এদের ডোমেনটা ভিন্ন ভিন্ন ডোমেন। তাহলে ভিন্ন ভিন্ন ডোমেন হলো এটা অবশ্যই ফাংশন, কিন্তু এটা এক ফাংশন না। কেন এক ফাংশন না? দুইটা ভিন্ন ভিন্ন সদস্যের জন্য এদের প্রতিবিম্ব একটাই। যেহেতু দুইটা ভিন্ন সদস্যের জন্য এদের প্রতিবিম্ব একটাই, সুতরাং এই ফাংশনটা অবশ্যই এক ফাংশন না। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই যে উদাহরণ এক্সাম্পল দিলাম, এই এক্সাম্পল থেকে আমি নিশ্চিত যে তোমরা বুঝতে পারছো এক ফাংশন এবং এক ফাংশন নয় তার পার্থক্যটা। অর্থাৎ যদি দুইটা ভিন্ন ডোমেনের প্রতিযোগী একটা হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা এক নয়, এবং প্রত্যেকটা ভিন্ন ভিন্ন সদস্যের জন্য প্রতিচ্ছবি ভিন্ন ভিন্ন হয়, তাহলে সেটা এক ফাংশন। এখন আমার একটা বিষয় প্রিয় শিক্ষার্থীরা দেখো,
যদি এখানে বলতে পারছি স্যার এটা এক এক নয়, তাহলে এই ফাংশনটা কি এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কয়ার প্লাস 2 এই ফাংশনটা কি বিপরীত ফাংশন নির্ণয় করা যাবে কি না? কোশ্চেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কতটুকু রিয়ালাইজ করতে পারছো যে এই বিষয়টা নিয়ে আমাকে একটু জানাও যে তোমাদের এই ফাংশনটা যে আলোচনা করলাম যে এই ফাংশনটা ফাংশনটা এক এক বিপরীত ফাংশন নির্ণয় করা যাবে কিনা। আমার ইতিমধ্যে একটা কমেন্টস আসছে জাহিদুল ইসলাম স্যার মনে পড়ে যাচ্ছে 2015 সালের কথা। ধন্যবাদ জাহিদুল ইসলাম 15 সালের কথা এভাবে মনে রাখার জন্য। তোমাদের ভালোবাসা এবং তোমাদের প্রতি আমার অবশ্যই দোয়া রইল, তোমরা সামনে আরো এগিয়ে যাও। প্রিয় শিক্ষার্থীরা, সেই ক্ষেত্রে আমার আরেকজন শিক্ষার্থী সজীব আহমেদ, সে অলরেডি আমার পোস্টটাকে শেয়ার করেছে। ধন্যবাদ সজীবকে, প্রতিদিন আমার পোস্টগুলোকে সে শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিচ্ছে। আমি সত্যি তার প্রতি আন্তরিক। প্রিয় শিক্ষার্থী, তার সাথে রেগুলারই আমার দেখা হয়। তো সবার প্রতি আমার শুভেচ্ছা ভালোবাসা রইল। প্রিয় শিক্ষার্থীরা, অতীতে যারা আছো, ভবিষ্যতেও যারা আসবে এবং বর্তমানে যারা রয়েছে, প্রত্যেকের প্রতি। প্রিয় শিক্ষার্থীরা দেখো, এই ক্ষেত্রে আমরা এক এক এবং 1-2 ফাংশন নিয়ে আলোচনা করলাম, এক এক ফাংশন নিয়ে আলোচনা করলাম। এক এক ফাংশন নয়, যে ফাংশনটা এক এক ফাংশন নাই তার অবশ্যই বিপরীত ফাংশন নির্ণয় করা যাবে না। কারণ কি, যখন তুমি এটা বিপরীত, ধরো এখানে আর অন্যায় প্রকাশ করলাম, যদি আর ইনভার্স করতে যাই তাহলে 6 এর জন্য আমি 2 পেয়ে যাব এবং 6 এর জন্য আবারও -2 পেয়ে যাব। তাহলে আমরা কিন্তু প্রথম দিনে ফাংশনের ডেফিনিশনে শিখছি যে অন্যয়ের ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো কি ভিন্ন ভিন্ন, সেই ফাংশনটাই সেই অন্যয়টাই হচ্ছে যে ফাংশন। যার ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো ভিন্ন ভিন্ন নয়, অর্থাৎ ডোমেন ভিন্ন ভিন্ন নয়, তাহলে সেই অন্যয়টি ফাংশন নয়। তো শিক্ষার্থীরা, তাহলে তোমরা এই জায়গাটা নিশ্চয়ই ক্লিয়ার যে আমার কোনো একটা অন্যয় দেওয়া থাকলে সেই অন্যয়টা থেকে না ফাংশন কিনা তোমরা নির্ণয় করতে পারবা এবং তার বিপরীত অন্যয় ফাংশন কিনা সেটাও নির্ণয় করতে পারবা। তোমাদের শুরুতেই কিন্তু এই অন্যয় থেকে ফাংশন ডোমেন রেঞ্জ নির্ণয় করা এবং অন্যয় থেকে বিপরীত অন্যয় থেকে ফাংশন কিনা সেই প্রশ্ন দেওয়া আছে। তো শিক্ষার্থীরা, তাহলে ওই অংশটা আমাদের আলোচনা শেষ। আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে এক এক কিনা যাচাই করো। প্রশ্ন থাকতেছে এক এক কিনা যাচাই করো। এই এক এক কিনা যাচাই করার জন্য আমরা 2টা অঙ্ক দিয়ে 2টা নিয়ম শিখবো। এই 2টা অঙ্ক দিয়ে 2টা নিয়ম শেষ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে দেখো আমি যে শর্তটা লিখেছি, অলরেডি তোমরা কিছুটা বুঝতে পারছো স্যার কোন নিয়মে করাবো, কারণ সেই উদাহরণটা আমি অবশ্যই দিয়ে দিছি। ধরো আমার একটা ফাংশন দেওয়া আছে f of x = 2x + 1। ধরো এই ফাংশনটা দেওয়া আছে, হ্যাঁ, এই ফাংশনের শর্ত দেওয়া থাকবে এরকম f such that r tends to r। যেমন আমার হয়তো বলা থাকতে পারে ডোমেইনটাও রিয়েল নাম্বার হবে, রেঞ্জটাও রিয়েল নাম্বার হবে, এরকম শর্ত দেওয়া থাকতে পারে। হ্যাঁ, বা একটা ফাংশন যেখানে f such that r tends to r বর্ণিত হয় এবং f of x = 2x + 1 হয়। এই ফাংশনটি এক এক কিনা যাচাই করা। আমার মূল প্রশ্ন হচ্ছে, শর্ত এখানে যেটাই দেওয়া থাক, আমার এখানে যাচাই করা হচ্ছে যে এক এক কিনা যাচাই করো। তাহলে এক এক কিনা এই যাচাই করার জন্য প্রিয় শিক্ষার্থীরা দেখো, আমি বলেছিলাম 2টা নিয়ম আছে, যে 2টা নিয়মের ক্ষেত্রে তোমরা যদি সংজ্ঞাগুলোতে যাও তাহলে এখানে বলা আছে যে ফাংশন যদি সমান হয় তাহলে হচ্ছে যে এর উপাদান সংখ্যা এলিমেন্টগুলো হচ্ছে সমান হয়, তাহলে সেটাকে এক এক বলা যাবে। তাহলে সেই শর্ত দিয়ে আমরা এটাকে পূরণ করে নেব যে ধরি x1 ও x2, আমি এখানে a b ধরে নিচ্ছি, a b belongs to ডোম f। এখানে আমি বলে নিচ্ছি a b belongs to ডোম f। স্যার কেউ যদি লিখতে চায় যে a b belongs to ডোম r, তাতেও কোনো সমস্যা নেই। তাহলে এই ফাংশনটা ডোম f এর মধ্যে হচ্ছে যে a b আছে এবং f of a = f of b, এটা আমি ধরে নিচ্ছি। তাহলে দেখো এখন f of a = হচ্ছে 2ac + 1 আর f of b = হচ্ছে 2b + 1। যেহেতু f of a = f of b, that imply আমার 2a + 1 = 2b + 1। উভয় পক্ষ থেকে 1 1 বাদ দিলে এবং থাকে 2ac = 2b, 2 দ্বারা ভাগ করলে থাকে a = b। দেখো স্যার এখানে ফাংশন সমান ধরে নিয়েছি, আমার এলিমেন্টগুলা যে আছে সেই এলিমেন্টগুলা যে ডোমের যে সদস্যগুলা তারা সমান হচ্ছে, সুতরাং বলা যাবে ফাংশন সমান এলিমেন্টের সমান, সুতরাং বলা যাবে এটি এক এক ফাংশন। তাই বলা যাবে সুতরাং
প্রদত্ত ফাংশনটি এক এক। তাহলে প্রিয় শিক্ষার্থীরা দেখো তোমাদের এই নিয়মটা কোন কোন অঙ্কের ক্ষেত্রে ফলো করবা, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেহেতু দুইটা নিয়ম শেখাবো, একটা নিয়ম কোন ক্ষেত্রে ব্যবহার করবা, অপর নিয়মটি কোন ক্ষেত্রে ব্যবহার করবা, সেই বিষয়টা জানার জন্য যত ফাংশন একঘাত থাকবে অথবা বেজোড় ঘাত থাকবে, কি বললাম প্রিয় শিক্ষার্থীরা, যত ফাংশনের একঘাতি ফাংশন পাবা এই সকল একঘাতি ফাংশন এই নিয়মে করবা। ক্লিয়ার? যে সকল একঘাতি ফাংশন, আমি একটু সুযোগ দিচ্ছি তোমাদের তুলে নেওয়ার অথবা একটু স্ক্রিনশট নেওয়ার, সেই সাথে আমার হচ্ছে যে যারা লাইভে আছে, যারা কমেন্টস করছে তাদেরটা একটু করে নিই। জাহিদুল ইসলাম, ধন্যবাদ তোমাকে শেয়ার করার জন্য। মমিনুল ইসলাম মিলন এবং মকবুল স্যার, আমাদের হচ্ছে যে ফার্ম গেটের অ্যাকাউন্টিং টিচার মকবুল স্যার, ধন্যবাদ। তারা হচ্ছে যে আমার লাইক শেয়ার দুইটাই করেছে, ধন্যবাদ প্রিয় স্যারদেরকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আমার এইখানে তোমরা যারা ফেসবুক ফ্রেন্ড আছো বা তোমরা যারা আমার শিক্ষার্থী বা অভিভাবক যারা আছেন, তারাই শুধু না, আপনারা চাইলে আপনাদের স্কুলের যে কোনো শিক্ষার্থী বা তোমাদের যে কোনো বন্ধু বান্ধবীকে তোমাদের সাথে এই জিনিসটা দেখার জন্য সুযোগ করে দিতে পারো, এক্ষেত্রে কোনো সমস্যা নেই। এমডি আতাউর রহমান আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন, আব্দুল্লাহ মাহিম আমার শিক্ষার্থী ফ্রেন্ডস স্কলাস্টিক ইনস্টিটিউটের, সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছেন। আমি সবাইকে কনফার্ম করে দিচ্ছি, যারা আমার লাইভটা দেখতে চান তারা অলরেডি আমার লাইভের নোটিফিকেশন আপনাদের চলে যাবে। সেই সাথে আপনাদেরকে অনুরোধ জানাই যে আপনার প্রতিবেশী বা পাড়া প্রতিবেশী বা আপনার স্কুলের শিক্ষার্থীর বন্ধুরা, তারা অনেকেই এখন ঘরে বসেই আছে এক ধরনের বলা চলে, তো তাদের যদি হেল্পফুল হয়, এই ভিডিওটা আমার ফেসবুক লাইভে তো থেকেই যাবে সব সময়ের জন্য, তারপরে চাইলে তারা লাইভে আসতে পারে। অনেক সময় অনেক প্রশ্ন থাকে যে প্রশ্নটা লাইভে করার জন্য প্রয়োজন হতে পারে। তো শিক্ষার্থীরা, আমি ধরে নিচ্ছি তোমরা ইতিমধ্যে হয় স্ক্রিনশট মেরে হোক আর যা লিখে নিয়েছো, তোমাদের এই লেখা একটু বুঝতে কষ্ট হলেও আমাকে একটু ইনফর্ম করো যে এই দ্বিতীয় লাইন বা তৃতীয় লাইন বুঝতে সমস্যা, আমি চেষ্টা করবো তোমাদের এই করার জন্য। যেহেতু এটা বাসার পরিবেশে, এটা কোনো আধুনিক স্টুডিও নয়, শব্দ দূষণ থাকতেই পারে, আশেপাশে নয়েজ আসতেই পারে, প্রিয় শিক্ষার্থীরা বিষয়টাকে একটু অ্যাডজাস্ট করে নেওয়ার জন্য অনুরোধ রইল। দেখো, এই যে জিনিসটা আমরা এক এক ফাংশন নির্ণয়ের যে নিয়মটা নিয়ে আলোচনা করলাম, এই এক এক ফাংশনের নির্ণয়ের ক্ষেত্রে তোমরা যত একঘাত বিশিষ্ট ফাংশন অথবা বেজোড় ঘাত বিশিষ্ট ফাংশন থাকবে সবগুলো তোমরা এই নিয়মে করবা। ক্লিয়ার? ভিন্ন যে নিয়মটা তোমাদের শেখাতে চাচ্ছি, সেই ভিন্ন নিয়মটা শেখানোর জন্য তোমাদের দেখো আমি শুরু করতে যাচ্ছি, যে জাস্ট আমার সামান্য একটু চেঞ্জ, আমি এটা মুছে দিলাম। দেখো দেখো প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার ফাংশনটা এমন হতো এখানে এক্স স্কোয়ার থাকতো, জাস্ট এক্স স্কোয়ার, তাহলে আমি এখানে ধরে নিব যে x1 ইজিক্যাল টু প্লাস 2, x2 ইজিক্যাল টু মাইনাস 2, যেখানে x1 ও বা কমা দিতে পারো, x1 কমা x2 belongs to ডোম এফ। স্যার দেখো, এখানে যে বিষয়টা আমি তোমাদেরকে তুলে ধরতেছি সেটা হচ্ছে যে আমার যে x1 এর মান ধরে নিয়েছি, এখানে কৌশল আছে মান ধরেছি। কেন মান ধরে নিয়েছি? আমাদের একটা শর্ত ছিল যে যদি x1 is not equal to x2 হয়, তাহলে f of x1 is not equal to f of x2 হয়, তাহলে সেটা এক এক ফাংশন। তাহলে যদি আমার এমন হয় যে অর্থাৎ x1 is not equal to x2, প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে এক এক কিনা যাচাই করার জন্য আমার যে শর্তটা দেখতে হবে এটা অসমান, তাহলে ফাংশনটা অসমান হয় কিনা। যদি এমন হয় যে এইটা অসমান কিন্তু তার ফাংশনটা কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আমার অবশ্যই এটা এক এক ফাংশন হবে না। দেখো, তাহলে আমি এখানে লিখলাম যে x1 x2, ধরে নিচ্ছি যে x1 ও x2 মান একটা হচ্ছে +2 একটা হচ্ছে -2, তোমরা যে মান দুটা যে কোনো প্লাস মাইনাস
ধরে যে কোনো 1 2 3 4 বা যে কোনো একটা ইচ্ছা ধরে নিতে পারো, এটা কোনো ব্যাপার না। তুমি এখানে 1 ধরে নিতে পারো, এখানে 1 ধরে 3 ধরে নিতে পারো, ব্যাপার না, তোমার স্বাধীন মতো যে কোনো একটা মান ধরে নিবা। মূল যে বিষয়গুলো ঠিক থাকবে সেটা হচ্ছে এরা যে ডোম এফ এর সদস্য সংখ্যা এবং এরা অসমান, এই বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্ট। তাহলে দেখো এখন আমরা যে জিনিসটা নির্ণয় করতেছি, তাহলে এফ অফ এক্স ওয়ান সমান সমান হবে কি 2x1 স্কয়ার প্লাস 1। তাহলে এফ অফ এক্স ওয়ান এর মান করে কত ধরে নিছিলাম, এক্স ওয়ান এর মান হচ্ছে 2, তাহলে 2 ইনটু 2 স্কয়ার প্লাস 1, তাহলে এখানে 4 4 দুগুণে 8, 8 আর 1 কত হচ্ছে 9, এবং এফ অফ x2 সমান সমান হয়ে যাচ্ছে 2x2 স্কয়ার প্লাস 1, এবং এফ অফ x2 এর মান কত ধরেছিলাম -2। তাহলে দেখো f অফ -2 যখন 2 -2 হোল স্কয়ার প্লাস 1, ঠিক একইভাবে 4 দুগুণে 8 আর 1 9। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমার f অফ x1 সমান হচ্ছে +9, f অফ x2 সমান হচ্ছে যে তাও হয়ে যাচ্ছে যে +9। তার মানে দুইটা অসমান মানের জন্য ফাংশনগুলো কি হয়ে যাচ্ছে, সমান হয়ে যাচ্ছে। তাহলে লিখতেছি, সুতরাং f অফ x1 f অফ x2। তাহলে আমার দুইটা অসমান এলিমেন্টের জন্য, অসমান সদস্য সংখ্যার জন্য আমার ফাংশন দুটো সমান হয়ে যাচ্ছে। যেহেতু এটা পরস্পর বিরোধপূর্ণ একটা সম্পর্ক চলে আসছে, সুতরাং আমরা বলতে পারি সুতরাং প্রদত্ত ফাংশনটি 1 1 9 1 1 9। দেখো তাহলে এখানে বলতেছি, সুতরাং প্রদত্ত ফাংশনটি 1 1 9। তো শিক্ষার্থীরা, তাহলে যে বিষয়টা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো আমার যে এক এক ফাংশন নির্ণয় করার যে দুইটা ফরম্যাট, একটা ফরম্যাটটা কি, সেটা হচ্ছে ফাংশন সমান তাই এলিমেন্টগুলো সমান প্রমাণ করছি, সেটা হচ্ছে আগে একরকম। সেটা সেক্ষেত্রে আমরা কি করছি, যে আমাদের যত একঘাত বিশিষ্ট অথবা যত বেজোড় ঘাত বিশিষ্ট আমার ফাংশন থাকবে সেটার একটা নিয়ম। আর যদি ফাংশনের ঘাত জোড় থাকে, ফাংশনের ঘাত যদি জোড় থাকে, তাহলে সেই ক্ষেত্রে এই নিয়মটা ফলো করতে হবে। তো শিক্ষার্থীরা, আমি আশা করি যে তোমাদের এই জিনিসটা বুঝতে খুব ইজি হয়ে যাবে। এস আর সোহান সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এই মুহূর্তে, ধন্যবাদ সোহান, বিজ্ঞান স্কুলের শিক্ষার্থী, খুবই ট্যালেন্টেড একজন শিক্ষার্থী। ধন্যবাদ সোহানকে আমার লাইভে অ্যাড হওয়ার জন্য ধন্যবাদ। এবং ফ্রেন্ডস স্কলাস্টিক ইনস্টিটিউটের একজন টিচার, আমাকে অবশ্যই আমার একজন সহকর্মী জাকির মাহি, সুন্দর উপস্থাপনা, ধন্যবাদ জাকির মাহিকে আমাকে উৎসাহ দেওয়ার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, সেই সাথে তোমাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে আমাদের যে এক এক নির্ণয়ের যে দুইটা নিয়ম শিখেছি, তোমার যত অঙ্ক আছে তুমি তোমার বই ঘাটো, তুমি ইন্টারমিডিয়েটের বই ঘাটো, তোমাকে ছেড়ে দেওয়া হলো এই যত জিনিসটা দেখাইছি এই দুইটা নিয়মের বাইরে কোনো অঙ্ক পড়ে কিনা সেটা তুমি দেখাও। আর একটা যে নিয়মটা পরে সাধারণত ক্রিয়েটিভ কোশ্চেনে তোমাদের দিয়ে দেয়, সেটা হচ্ছে যে ডোমেনের যে সদস্য সংখ্যা আছে না, এই ডোমেনের সদস্য সংখ্যাগুলোকে এইভাবে উল্লেখ করে দেয় 0,1 কাট ব্র্যাকেট, এবং টেন্স টু হয়তো এটার জন্য একটা দিয়ে দেয় যে 1,3 এমন একটা এলিমেন্ট দিয়ে দেয়, যে হচ্ছে যে ডোমেন এটা, রেঞ্জ এটা, এরকম উল্লেখ করে দিতে পারে স্যার। তাহলে ডোমেন এটা, রেঞ্জ এটা দেয়া থাকলে এলিমেন্টগুলো সরাসরি 0 এবং 1 দিয়ে এলিমেন্টগুলো, এখানে যে একটা 0 ধরতে হবে, একবার 1 ধরতে হবে, পার্থক্য জাস্ট এতটুকু। অথবা তুমি যদি নাও ধরো, এখানে যদি এরকম মান দেয়া থাকে, তুমি যদি এই ফরম্যাটে করে দাও, তাও তোমার অ্যানসারটা হয়ে যাবে। শুধুমাত্র এখানে যে মানগুলো লিখবা সেটা হচ্ছে যে এই মান 1 +1 এবং -1 এর জন্য তোমাকে লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, যে তোমাদের এইখানে যে অনেক সময় মান দেয়া থাকবে, এই জিনিসটা খেয়াল রাখবে, এটা হচ্ছে ডোমেন, এটা হচ্ছে রেঞ্জ। তাহলে ডোমেনের এলিমেন্টগুলো ধরে নিয়ে মান বসাই করতে হবে, অথবা রেঞ্জের এলিমেন্টগুলো দিয়ে তোমরা করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমাদের এক এক নির্ণয় করতে গেলে এইরকম অঙ্ক খুবই রেয়ার, একটা দুটো অঙ্ক দেয়া থাকতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে তোমরা কিন্তু বাকি যে ফরম্যাটগুলো আছে সবগুলা এখানে একটা জাস্ট একটা সেট দিয়ে দিবে, হয় রিয়েল নাম্বারের সেট দিবে, তাহলে ন্যাচারাল নাম্বারের সেট দিবে, নাহলে পূর্ণ সংখ্যার সেট দিবে, এই ধরনের সেট দিবে, এছাড়া ভিন্ন কিছু দিবে না।
তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমার মনে হয় তোমরা এই এক এক নির্ণয়ের যে বিষয়টা, এই এক এক নির্ণয়ের এই বিষয়টা তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। এখন এই এক এক নির্ণয়ের যে ফরম্যাট, এই এক এক নির্ণয়ের ফরম্যাটের জন্য আমি তোমাদের একটা এইচডব্লিউ দিচ্ছি, যে তোমরা নিজেরা জাস্ট বাসায় প্র্যাকটিস করবা যে এই সমস্যাগুলোর জন্য যে স্যার আমাদের কি হতে পারে, আমরা এক এক কিনা যাচাই করো। একটা ফাংশন থাকবে এমন যে প্রত্যেকটারই একই শর্ত মানবে, যে ডোমেন রেঞ্জ নিয়ে যে এফ অফ এক্স সমান সমান শুধু এক্স স্কোয়ার, আর আরেকটা ফাংশন দেয়া থাকতেছে এফ অফ এক্স সমান সমান 3x কিউব মাইনাস 1। এই দুইটা অঙ্ক দিচ্ছি, যে এই দুইটা অঙ্ক যে তোমাদের এক এক কিনা যাচাই করা। তাহলে এই দুইটা অঙ্ক যদি তোমরা এক এক কিনা যাচাই করতে পারো, তাহলে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমাদের অন্তত না নবম দশম শ্রেণীর বইতে কোনো ধরনের প্রবলেম হবে না। একটা অঙ্ক আমার মাথায় যেটা আসতেছে সেটা হচ্ছে ইন্টারমিডিয়েটের জন্য, সেটা তোমাদের আপাতত স্কিপ রেখে যাচ্ছি, যে এই দুইটা জিনিস তোমরা আগে দেখো যে এক এক কিনা যাচাই করা এটা তোমরা পারো কিনা। প্রিয় শিক্ষার্থীরা যদি তোমরা এই এক এক নির্ণয় করাটা পারো, অবশ্যই আমি আশা করব যে তোমার বইতে যতগুলো অঙ্ক আছে সবগুলাই পারবা। এস আর সোহান, থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ এস আর সোহান। এবং ফাংশন রিলেটেড যদি তোমার কোনো মনে করো যে আলোচনা দরকার আছে, তুমি লাইভে থাকতে পারো, এটা তোমার দরকার, যেহেতু নটরডেমে ভর্তি পরীক্ষার জন্য তোমার অনেক কিছু শর্টকাট কোশ্চেন আসতে পারে, হয়তো একটা আলোচনা হতেও পারে যেটা তোমার জন্য প্রয়োজন হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যায়ে আমাদের যে বিষয়টা নিয়ে আমরা একটু আলোচনা করতে চাই, সেই বিষয়টা হচ্ছে বিপরীত ফাংশন নির্ণয় করার ব্যাপারটা নিয়ে। বিপরীত ফাংশন নির্ণয় করার জন্য দুইটা ফরম্যাট শেখাবো, খুবই ছোট, খুবই সহজ। জাস্ট এই ফরম্যাটে তোমরা অঙ্ক বসাই দিলে দেখবে অ্যান্সার হয়ে গেছে, কোনো কিছু চিন্তা করা লাগবে না, তুমি শুধু যোগ বিয়োগ পারলেই হয়। তোমার অনেক শর্ত, অনেক সংজ্ঞা, অনেক কিছু মনে রাখতে হবে, বিষয়টা এমন না। তুমি দেখবা যে এগুলা মনে রাখা ছাড়াও হচ্ছে যে তোমরা পেরে যাবা। আমার সেই সাথে ফ্রেন্ডস স্কলাস্টিক ইনস্টিটিউটের প্রিন্সিপাল ম্যাম, ধন্যবাদ স্যার, আমাদের শিক্ষার্থীরা অনেক উপকৃত হচ্ছে বলে মনে হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আরেকটা যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে বিপরীত ফাংশন। তোমরা চাইলে একটু স্ক্রিনশট দিয়ে নিয়মটা তুলে নিতে পারো। ধন্যবাদ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এছাড়াও তোমাদের যে ফেসবুক ফ্রেন্ড থাকবে, তোমরা তাদের সাথেও শেয়ার করে তাদেরকে এই জিনিস মেসেজটা দিতে পারো, তারাও এটা শিখতে পারে, কোনো সমস্যা নাই। তারা যে আমার কাছে পড়তে হবে বিষয়টা এমন না, দেশ ও দশের মানুষের উপকার হলেই আমি আত্মতৃপ্ত। ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। দেখো যে তোমাদের এখন বিপরীত ফাংশন নিয়ে আলোচনা করবো, তাহলে আমরা এটা মুছে দিচ্ছি। ফাংশন বুঝতে যতটা মনে হচ্ছে কঠিন মনে হয়েছিল, আসলে আমার মনে হয় না যে এখন আর কঠিন মনে হবে, এবং অঙ্কগুলো খুবই আরো ইজিয়ার ফরম্যাটে আমরা করতে পারতেছি, আরো ইজিয়ার হয়ে যাচ্ছে অঙ্কগুলা। তোমরা দেখবে এত একটা সহজ অঙ্ক তোমরা কল্পনা করতে পারো না। দেখো যে আমি কিন্তু এখনো পর্যন্ত আমার পিডিএফ ফাইল বই নামানো আছে, তারপরে কিন্তু কোনো কোশ্চেন দেখি নাই। আসলে কোশ্চেন দেখি নাই এই জন্য যে ফাংশন রিলেটেড যে কোশ্চেনগুলো হয়ে থাকে বা যে প্রশ্নগুলো হয়ে থাকে সেটা এতটাই মানে কমন যে বিষয়টা এখন আর বই দেখা লাগতেছে না, জাস্ট হচ্ছে যে একটা ফরম্যাট দাঁড় করায় দিলেই তোমাদের হয়ে যায়। তো শিক্ষার্থীরা দেখো, তোমাদের এমন একটা প্রশ্ন দিতে পারে যে এফ অফ এক্স দেখো আমি একটা ফাংশন বর্ণনা করলাম এরকম যে এফ অফ এক্স সমান সমান, এখানে এই যে সেমিকোলন, এটাকে ম্যাথমেটিক্যালি বলা হয় যেখানে কন্ডিশনাল ওয়ার্ড, যেখানে x ইজ নট ইকুয়াল 2/3। কেন স্যার x ইজ নট ইকুয়াল 2/3 লিখলাম তোমাদেরকে মনে পড়ে? ঠিক, তো শিক্ষার্থীরা দেখো বিষয়টা হচ্ছে এমন যে কোনো ফাংশনের কোনো ভগ্নাংশের হর শূন্য হতে পারবে না। তাহলে হর যদি শূন্য না হয় তাহলে সেটা বাস্তব মান প্রকাশ করবে, আর বাস্তব মানের x এর সকল বাস্তব মানের জন্য এই মানটা f অফ x এর বাস্তব মান পাওয়া যাবে। তাহলে ডোমেন সেট নির্ণয় করার জন্য এখানে বলা হচ্ছে x নট ইকুয়াল টু 2/3, x এর মান 2/3 ছাড়া সকল মান এই ফাংশনটার জন্য গ্রহণযোগ্য, তার জন্য এখানে লেখা আছে x নট ইকুয়াল টু 2/3। তাহলে ডোমেনটা কি রিয়েল নাম্বার, জাস্ট 2/3টা বাদ। প্রিয় শিক্ষার্থীরা দেখো যে এই ফাংশনটা দেওয়া আছে, আমাকে বলতেছে যে f ইনভার্স f অফ x
কত সেটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা আজকে আরেকটা জিনিস, সেটা হচ্ছে বিপরীত ফাংশন। বিপরীত ফাংশনের যে বিষয়টা, সেই বিষয়টা শিখতেছি। দেখো যে f ইনভার্স অফ x সমান সমান কত, এই বিষয়টা আমাকে জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখে যতটা মনে হচ্ছে স্যার এখানে অনেক বড় বড় নিয়মে অনেক শিখেছি, বা অনেকে যারা শিখেছো অনেকের মাথায় আসতেছে, কিন্তু এত বড় নিয়মে শেখাবো না, জাস্ট ছোট্ট একটা নিয়ম তোমরা খেয়াল করে দেখো। যে আমার যখন বিপরীত ফাংশন f অফ x নির্ণয় করতে বলছে, তখন সেই ক্ষেত্রে শুধু লিখতে হবে এরকম যে এটা হচ্ছে দেওয়া আছে, এটা হচ্ছে দেওয়া আছে লিখে এই লাইনটা লিখতে হবে। তারপরে বা f ইনভার্স অফ x। দেখো স্যার, আমি যত জায়গায় x আছে তত জায়গায় শুধুমাত্র f ইনভার্স অফ x লিখছি। দেওয়া আছে f অফ x সমান এটা, তাহলে x এর পরিবর্তে f ইনভার্স অফ x আমরা শুধু এই লাইনটা লিখছি। তাহলে দেখো বা f ইনভার্স অফ x এর সংজ্ঞা অনুসারে x সমান সমান 2 f ইনভার্স অফ x প্লাস 5 ডিভাইডেড বাই 36 মাইনাস 2। এখানে একটা সাইড নোট দিতে হবে, সংজ্ঞা অনুসারে সমান সমান x। এখানে একটু লিখে নিতে পারো x সমান সমান f ইনভার্স অফ x বসিয়ে, এই সাইড নোটটুকু তোমরা দিয়ে লিখে নিতে পারো যে f ইনভার্স অফ x সমান সমান এত বসিয়ে। তো শিক্ষার্থীরা দেখো যে আমরা যত জায়গায় x থাকবে তত জায়গায় f ইনভার্স অফ x বসাবো, এবং f ইনভার্স অফ x ইকুয়াল টু x এর সংজ্ঞা অনুসারে লিখবা। সেই সাথে আমার দেখো সরি নিচে আমি এটা করি নাই, 3 ইনটু f ইনভার্স অফ x মাইনাস 2। দেখো যে যত জায়গায় x আছে তত জায়গায় f ইনভার্স অফ x, এখানে x আছে তাই এখানেও f ইনভার্স অফ x বসাইতে হবে, 3 ইনটু f ইনভার্স অফ x। এছাড়া আর কোনো কাজ নাই, যত জায়গায় x থাকবে তত জায়গায় f ইনভার্স অফ x বসাইতে হবে। এখন দেখো পরবর্তী যে কাজ, বা 36 ইনটু f ইনভার্স অফ x মাইনাস 2x সমান সমান 2f ইনভার্স অফ x প্লাস 5। দেখো পরবর্তী যে ধাপটা, সেই ধাপে আমরা r গুণন করে দিয়েছি, কোনাকুনি গুণ 36 ইনটু f ইনভার্স অফ x, x এর সাথে মাইনাস 2 গুণ করে মাইনাস 2x। এরপরে যে কাজটা সেটা হচ্ছে আমাদের f ইনভার্স অফ x টা 1% আনতে হবে। 36 ইনটু f ইনভার্স অফ x মাইনাস 2f ইনভার্স অফ x সমান সমান 2x প্লাস 5। দেখো এইখানে যে কাজটা করেছি সেটা হচ্ছে আমরা f ইনভার্স অফ x গুলো একপাশে নিয়ে আসছি, কারণ আমাকে বিপরীত ফাংশন f ইনভার্স অফ x নির্ণয় করতে হবে। তাহলে দেখো যে 3x মাইনাস 2 ইনটু f ইনভার্স অফ x সমান সমান 2x প্লাস 5। দেখো যে আমার এইখানে যে এখানে f ইনভার্স অফ x টা কমন নিলে থাকে 3x মাইনাস 2, তাহলে 3x মাইনাস 2 f ইনভার্স অফ x সমান সমান থাকতেছে 2x প্লাস 5। তাহলে আমার সুতরাং f ইনভার্স অফ x সমান সমান কি থাকতেছে, যে 2x প্লাস 5 ডিভাইডেড বাই 3x মাইনাস 2। প্রিয় শিক্ষার্থীরা দেখো এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর, বিপরীত ফাংশন নির্ণয়। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমার বিপরীত ফাংশন f ইনভার্স অফ x নির্ণয় করতে হবে। আমার f ইনভার্স অফ x এখানে মুক্ত হয়ে গেল, মান নির্ণয় করা হয়ে গেল। যদি কোনো প্রশ্নে আমার f ইনভার্স অফ x নির্ণয় করতে বলে, সরাসরি আমরা এই পদ্ধতিতে নির্ণয় করব। দেখো মাত্র কয়েকটা লাইন, যে x যত জায়গায় x আছে দেওয়া আছে লিখে সেই x এর জায়গায় f ইনভার্স অফ x বসাবো, লিখে দিব x সমান সমান f ইনভার্স অফ x বসিয়ে, তারপর সংজ্ঞা অনুসারে এটা সমান সমান x হবে, r গুণন করব, r গুণন করে f ইনভার্স অফ x গুলো এক জায়গায় নিয়ে আসবো এবং f ইনভার্স x কে মুক্ত করলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটা। এই হচ্ছে বিপরীত ফাংশনের নির্ণয়ের একটা সবচেয়ে ছোট একটা ফরম্যাট। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো তোমাদের আজকে বিপরীত ফাংশনের কয়েকটা অঙ্ক করতে বাড়ির কাজ হিসেবে, যেমন এক ফাংশন নির্ণয় করতে দিছি, ঠিক তেমনি বিপরীত ফাংশন নির্ণয় করতে দেয়া থাকবে, তোমরা চাইলে সেটা করতে পারো। ইতিমধ্যে আমার অনেক শিক্ষার্থীরা মেসেঞ্জারে লিখছো, তোমরা মেসেঞ্জারে না লিখে তোমরা হচ্ছে যে কমেন্টস বক্সে লিখতে পারো, কমেন্ট বক্সে লিখলে বেশি ভালো হয় প্রিয় শিক্ষার্থীরা, তাতে আমি সরাসরি বুঝতে পারি এবং তোমাদের রিপ্লাই দিতে পারি। 3x বাদ গেল, স্যার 3x বাদ গেল ঠিক বুঝি নাই, 3x
এখানে স্যার ট্রাইসেক্স কোথাও বাদ যায়নি, আমি প্রথমে মিসিং করেছি যে এখানে 3x এর জায়গায়। ধন্যবাদ নিসর্গ, খুবই অ্যাক্টিভ ধন্যবাদ। এখানে x এর পরিবর্তে f ইনভার্স x বসাইতে হবে। ধন্যবাদ নিসর্গকে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অ্যাক্টিভ আছো, তোমাদের এই জিনিসটা দেখে আমার খুবই ভালো লাগলো। এছাড়াও দেখো যে আজকে যে আমরা বিপরীত ফাংশন নির্ণয় করতে গেলাম, এই বিপরীত ফাংশন নির্ণয়ের ক্ষেত্রে আর কোনো প্রবলেম আছে কিনা তোমরা অবশ্যই কয়েকটা অঙ্ক তোমাদেরকে দিয়ে দিচ্ছি, সেই অঙ্ক সাপেক্ষে তোমরা দেখো যে হচ্ছে যে তোমাদের কোনো প্রবলেম হয় কিনা। মাহমুদ হাসান আমার সম্ভবত কোনো শিক্ষার্থী বন্ধু হবে, হয়তো আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে। প্রিয় শিক্ষার্থী, ধন্যবাদ তোমাকে, সরাসরি লাইভে চলে আসো। এই ক্ষেত্রে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের যে কিছু ফাংশন নির্ণয়ের ক্ষেত্রে আমি কিছু কাজ দিয়ে দিচ্ছি। বিপরীত ফাংশন তোমরা তুলে নিয়েছি কিনা দেখো, যদি তোমাদের তোলা বাকি থাকে বা তোমাদের হচ্ছে যে করতে বাকি থাকে তোমরা করে নাও। আমি তোমাদের জন্য কয়েকটা বিপরীত ফাংশন নির্ণয় করার কাজ দিয়ে দিচ্ছি। বোর্ডটা মুছে ফেলতেছি, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। দেখো যে মুছে ফেললাম আমি। f of x সমান সমান twice x plus 3 divided by twice x minus 1, যেখানে x not is equal to half, এই একটা দিলাম। আবার দিতে পারি f of x সমান সমান twice x divided by thrice x minus 5, যেখানে x not is equal to 5 by 3, আবার দিলাম f of x সমান সমান thrice x plus 2, এটা দিলাম। তারপরে এটাও হতে পারে যে f of x সমান সমান thrice x plus 2 এর বর্গমূল, এটাও দিলাম। তো শিক্ষার্থীরা, তোমাদের আরো একটা অঙ্ক দিচ্ছি, f of x সমান সমান 1 divided by thrice x minus 5 এর বর্গমূল, এটা দিলাম। তো শিক্ষার্থীরা, তোমাদের এই যে শর্তগুলো দিলাম, সেখানে হচ্ছে যে এখানে x is greater than equal minus 2x, আর এখানে থাকবে x is greater than 5x। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এখানে পাঁচটা, এখানে x টা রিয়েল নাম্বার, এই জন্য এখানে কোনো শর্ত দিচ্ছি না। এখানে ফাংশনটা আছে, ফাংশনটার সবগুলা ফাংশনের ডোমেনও রিয়েল নাম্বার, রেঞ্জও রিয়েল নাম্বার, এইভাবে বর্ণিত আছে। এই যে পাঁচটা অঙ্ক দিলাম, দেখো এই পাঁচটা অঙ্ককে তোমরা f ইনভার্সের প্রত্যেকটা ক্ষেত্রেই f ইনভার্স অফ x সমান সমান কত, এটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, f ইনভার্স অফ x। শিক্ষার্থীরা, আগামীকাল হয়তো আমি একটু ছবিটা তুলে নেই, যে হচ্ছে যে তোমাদের যে বাড়ির কাজটা দিচ্ছি সেই বাড়ির কাজটা আগামী দিন তোমাদের অ্যান্সারগুলো কি হবে তোমরা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে হোক আর মেসেঞ্জারে হোক তোমরা আমাকে জানাবা। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই যে বাড়ির কাজ যেটা দিলাম, এই বাড়ির কাজগুলো যদি তোমরা করতে পারো, আশা করা যায় তোমাদের ফাংশন রিলেটেড আর কোনো বিপরীত ফাংশন নির্ণয় করার ক্ষেত্রে আর কোনো প্রবলেম হবে না ইনশাআল্লাহ। তোমাদের আরেকটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে সার্বিক ফাংশন নির্ণয় করা, এবং সার্বিক ফাংশন নির্ণয় করার সাথে সাথে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে f ইনভার্স অফ একটা সামথিং, একটা ভ্যালু দেয়া থাকে, এরকম নির্ণয় করা। এই যে ভ্যালু নির্ণয় করা যায়, এটাও খুব একটা ইজি, একটা ছোট একটা অঙ্ক, খুবই ছোট একটা অঙ্ক, যে অঙ্কটা দেখা দিলেও সম্ভব। আজকে অনেক সময় বেশি হয়ে গেছে বলে মনে হচ্ছে, বা বাড়ির কাজ বেশি হয়ে যাচ্ছে বলে মনে হচ্ছে। তোমাদের এক কিনা যাচাই করো, দুইটা অঙ্ক দিয়েছি, এবং বিপরীত ফাংশন নির্ণয় করা পাঁচটা অঙ্ক দিয়েছি। যদি পাঁচটা যদি 60টা অঙ্ক পারো, তাহলে ইনশাআল্লাহ আশা করা যায় তোমার বই রিলেটেড যত এক এবং বিপরীত ফাংশন আছে নির্ণয় করা কোনোটাই কোনো প্রবলেম হবে না। সবাই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ফাংশনের উপরে তোমাদের ভালো দখল চলে আসবে, এবং সেই সাথে আমি প্রত্যাশা করতেছি এমন প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ফাংশন রিলেটেড কোনো প্রশ্ন তোমাদেরকে যাতে হার না মানাতে পারে, সেই জন্য কিছু সৃজনশীল ক্রিয়েটিভ কোশ্চেন যে জায়গায় চেঞ্জ আসবে, এবং তোমাদের কাজের কিছু অঙ্ক আছে যে f of x স্কয়ার এর ডোমেন রেঞ্জ নির্ণয় করো, f of 1 by a2x³ plus 1 এর ডোমেন রেঞ্জ নির্ণয় করো। তোমরা এই অঙ্কগুলোও ট্রাই করবা এবং দেখবা যে কোনো ক্ষেত্রে কোনো প্রবলেম হয় কিনা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আশা করি এই পর্যন্তই, নাকি আর কিছু করার দরকার আছে? তোমরা কি কমেন্ট বক্সে জানাবে?
আমরা কি আজকে এখানেই রেখে দিয়ে সেই সাথে আনাফ আহমেদ, ধন্যবাদ আনাফ আহমেদকে আমাদের লাইভে অ্যাড হওয়ার জন্য। সেই সাথে স্টুডেন্টদের রিকোয়েস্ট টাইম চেঞ্জ করার জন্য ধন্যবাদ ম্যাডাম, স্টুডেন্টের রিকোয়েস্ট টাইম চেঞ্জ করার জন্য। প্রিয় শিক্ষার্থীরা, আগামীকাল হচ্ছে যে তাহলে আমাদের ক্লাস টাইমটা 12টার যে টাইমটা, এই 12টার টাইমটা আমরা একটু স্কিপ রাখছি। আগামীকাল 12টায় আমাদের ক্লাসটা হচ্ছে না। আমরা পরবর্তী টাইমটা কখন দেওয়া যায় একটু বিবেচনা করে তোমাদেরকে আবারও ফেসবুক মেসেঞ্জারে হোক, নোটিফিকেশনে হোক বা ফেসবুক গ্রুপে হোক তোমাদেরকে জানাই দেবো ইনশাল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো এবং তোমাদের শুভকামনা রেখে সুস্থতা কামনা করে আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তোমরা আরেকবার একটু সময় দিচ্ছি, তোমরা স্ক্রিনশটটা নিয়ে নাও অথবা দ্রুত খাতা কলম থাকলে লিখে নাও। ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।